হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিস স্পোর্টস ডেনে। গতকালকে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে সিরিজে টি-20 সিরিজের ফোর্থ টি-20 ছিল এবং আপনারা সবাই জানেন একটা নেইল বাইটিং বেসিক্যালি অনেকদিন পর বাংলাদেশের একটা ম্যাচ দেখলাম আমরা এবং অবশ্যই জিম্বাবুয়েকে আমি ক্রেডিট দিব যে এই ধরনের ম্যাচকে তারা আনতে পেরেছে, বিকজ আপনারা জানেন প্রথম দুইটা টি-20তে তারা ওরকম ভাবে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। লাস্ট 3 নাম্বার এবং 4 নাম্বারটা তো আসলে খুবই একটা ভালো ম্যাচ হয়েছে। আমি বেসিক্যালি ওই ব্যাপারে একটু কথা বলবো আপনাদের সাথে। কালকে বেসিক্যালি বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে টিমটা নিয়ে নেমেছে সেখানে আমার কাছে সারপ্রাইজ লেগেছে যে মাহমুদুল্লাহ রিয়াদ টিমে ছিল না, বাট হয়তো বা এটা একটা টিমের কম্বিনেশন বলতে পারেন, টিম ম্যানেজমেন্টের কম্বিনেশন বলতে পারেন। তো ওগুলো নিয়ে বেসিক্যালি আমি কোনো কথা বলবো না, বিকজ সবাইকেই আসলে এই সিরিজের মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে যারা আসলে সিলেক্টরদের চোখে বা টিম ম্যানেজমেন্টের চোখে প্রবাবল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মেম্বার বলবো তাদেরকে দেখছে। সো ওই হিসাবে হয়তো বা মাহমুদ রিয়াদকে এবং লিটন দাসকে রেস্ট দেওয়া হয়েছিল। আমি যদি বলি ওভারঅল কালকে যে টিমটা ছিল ওই টিমে সাকিব আল হাসান ব্যাক করেছে, সৌম্য সরকার ব্যাক করেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, সাকিবের ব্যাক করাটা খুবই এসেনশিয়াল ফর এনি টিম আমি বলবো, বিকজ ও বেসিক্যালি যে ধরনের প্লেয়ার একটা টিমের জন্য আসলে খুব হেল্পফুল এরকম প্লেয়ার আসলে, কারণ ওর বোলিং ব্যাটিং ইভেন ফিল্ডিংও কিন্তু অনেক সময় অনেক রান আউট অনেক ক্যাচ সে ধরে ফেলে এবং অনেক রান সে সেভ করে। তো যার জন্য আমি বলবো যে এই ধরনের প্লেয়ার ইজ ভেরি ইউজফুল ফর এনি টিম। তো ওই হিসাবে কালকে সাকিবের ব্যাক করাটাও খুব ইম্পর্টেন্ট ছিল এবং আপনারা সবাই জানেন সাকিবের মানে ব্যাক করাটা ইম্পর্টেন্ট ছিল অ্যাজ ওয়েল এজ কালকে ম্যাচ জেতার পিছনে সাকিবের যে অবদান ছিল এটা আসলে বলার কিছু থাকে না। ও ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। সো ওকে নিয়ে যত বলবো তত আসলে আমাদের আসলে এটা বলাটাও ঠিক হবে না। সো আমি প্রথম থেকে যদি আসি, বাংলাদেশ প্রথমে ব্যাটিং করলো এবং লিটনের পরিবর্তে যখন সৌম্যকে টিমে আনা হলো এবং উইচ ইজ ভেরি অবভিয়াস ছিল, বিকজ আমরা সবাই জানি সৌম্যকে ব্যাক করার জন্য টিম ম্যানেজমেন্ট অনেক ট্রাই করছিল এবং দেখেন আমি সৌম্য সরকার, লিটন দাস বা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আমি কথা বলবো না। প্রত্যেকটা কোচেরই আসলে কিছু প্লেয়ার ওয়ার্ল্ড ওয়াইড পছন্দ থাকে। সো বাংলাদেশের আমি যদি বলি ডেফিনেটলি সৌম্য সরকার খুবই পছন্দের একটা প্লেয়ার আমাদের কোচের কাছে, হাতুড়ি সিং এর কাছে। সো ওই হিসাবে ওকে ব্যাক করানো যাচ্ছে এবং আমি যদি সৌম্য সরকারের ক্যারিয়ারটা দেখি, ও যেভাবে স্টার্ট করেছিল ওর ক্যারিয়ারটা, ডেফিনেটলি সে অনেক ভালোভাবে স্টার্ট করেছিল এবং ওর স্টার্টটা ওয়াজ মানে এতটাই ভালো ছিল যে আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে এই ধরনের প্লেয়ার বাংলাদেশকে অনেক বছর সার্ভিস দিবে, বিকজ ও যে ধরনের অ্যাগ্রেসিভ ব্যাটিং করে এবং ও যেভাবে মানে সার্কেলটা বা পাওয়ার প্লেটাকে ইউজ করে, অনেক বাংলাদেশি প্লেয়ারে এটা করতে পারতো না। আমরা আগে দেখেছি এই পাওয়ার প্লে বা স্ট্রাইক রেট নিয়ে যখন কথা ওঠে, আগেকার দিনে এগুলো আসলে এত দেখা হতো না। তখন কিন্তু বেসিক্যালি হাতে গোনা 3-4 জন প্লেয়ার ছিল বাংলাদেশে, যার মধ্যে মোহাম্মদ আশরাফুল বলি, আফতাব আহমেদ বলি, এদের নামই আসে বেসিক্যালি। তো এরপরে যদি আসলে ওভার দ্য টপ বলেন বা পাওয়ার প্লে বা সার্কেলটাকে ইউজ করা বলেন, আমার কাছে মনে হয় সৌম্য সরকার আসার পরে কিন্তু একটা মোটামুটি এই জিনিসটা খুব ভালো মতো ইউজ হচ্ছিল। সো মাঝখানেও আসলে একটা খুব বড়, মাঝখানে বলবো না, ফর লং লং টাইম একটা ব্যাড প্যাচ গিয়েছে। আসলে এই প্রবলেমটা শুধু একটা প্লেয়ারকে ধরে বলাটা ঠিক হবে না। ইনফ্যাক্ট বাংলাদেশের যদি আমি একদম ক্রিকেটের স্টার্ট থেকে বলি একদম শেষ অবধি, আপনি হাতে গোনা 2-3টা প্লেয়ার ছাড়া আপনি কনসিস্টেন্সি প্লেয়ার বাংলাদেশে কোনো সময় প্রডিউসড হয়নি। সো এই জিনিসটা আসলে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যেই নেই। ভেরি ভেরি সরি টু সে, বিকজ বলতে খুব কষ্ট লাগে, বিকজ আমরা বাংলাদেশের অনেক বড় ফ্যান, আমি নিজেও ক্রিকেট খেলেছি। সো এই ব্যাপারগুলো আসলে বলতে কষ্ট লাগে। কনসিস্টেন্সিটা আসলে বাংলাদেশে কোনো ক্রিকেটারের মধ্যে কোনো সময় ছিল না। আমরা যদি বলি, হ্যাঁ, যদি এখন সিনিয়র প্লেয়ারদের মধ্যে যদি আসি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, এরা কিন্তু প্রথম দিকে অনেকগুলো ম্যাচ খেলেছে। আজকে এই অবস্থায় আসার পিছনে কিন্তু তখনকার ক্রিকেট বোর্ড এদেরকে প্রচুর ব্যাকআপ করেছে, প্রচুর ম্যাচ খেলিয়েছে এবং একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু আজকে সাকিব আল হাসান হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ হয়েছে, মুশফিক রহিম হয়েছে। তারাও কিন্তু যে এসেই যে খুব ভালো খেলেছে বা এসেই খুব ভালো খেলেছে, কিন্তু তারপর আবার ব্যাক প্যাচ গিয়েছে, আবার কিন্তু কাম ব্যাক করেছে। তো এই জিনিসগুলো আমি নতুন প্লেয়ারদেরকে বলবো যে হ্যাঁ, ব্যাক প্যাচ সবারই যায়, আমি বলবো না যে ব্যাক প্যাচ কারোই যাবে না। এবং এমনও হতে পারে একটা প্লেয়ারের ব্যাক প্যাচ ফর লং লং টাইম থাকে, তখনই আসলে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বা যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, যা কোচিং প্যানেলে যারা কাজ করে, তাদের আসলে চিন্তা করা উচিত যে এই প্লেয়ারটাকে যদি তাদেরকে ঠিকমতো রাখতে হয়, তাদের নার্চার করতে হবে, কিভাবে ডোমেস্টিক আবারটা তাকে
ব্যাক করতে হবে, অথবা তাদের যেগুলো ইন্টারন্যাশনাল সিরিজ আছে, যেগুলো বাংলাদেশ এ টিম বলেন, আন্ডার 23 বলেন, এই ধরনের সিরিজগুলোকে বারবার খেলিয়ে প্লেয়ারটাকে রেডি করে দেন বাংলাদেশ টিমে ব্যাক করা। সো এই প্রসেসগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে, আই ডু বিলিভ, ডেফিনেটলি আছে। সো ওই প্রসেস অনুযায়ী কিন্তু আমি কালকে দেখলাম সৌম্য সরকারকে ব্যাক করানো হয়েছে, এবং আমরা গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় দেখছিলাম সৌম্য সরকার ভিডিওস, সে প্রচুর হার্ড ওয়ার্ক করছে, তাকে নিয়ে কোচেসরা কাজ করছে, দেখা যাচ্ছে বাংলাদেশ টিম একটা জায়গায় খেলছে কিন্তু ওকে নিয়ে আলাদা কাজ করছে, হুইচ ইজ আমার কাছে মনে হচ্ছে ইটস এ ভেরি গুড সাইন। বাট ইয়েস, এটা আমি রিকোয়েস্ট করবো, এইটা যেন শুধু একটা প্লেয়ারের ক্ষেত্রে না হয়। আপনি যে কাজটা করছেন একটা প্লেয়ারের জন্য, সৌম্য সরকারের জন্য, এই কাজটার জন্য বাকি সব প্লেয়ারের জন্য করেন, এটাই আমার রিকোয়েস্ট থাকবে ক্রিকেট বোর্ডের কাছে বা যারা কোচিং প্যানেলে আছেন। বিকজ সব প্লেয়ারকেই আসলে সম্মান দেওয়াটা, তাকে কাম ব্যাক করাটা, তাকে খারাপ সময় হেল্প করাটা প্রত্যেকটা ক্রিকেট বোর্ডেরই আসলে দায়িত্ব। আমাদের পাশের দেশ ইন্ডিয়াকে আমি যদি বলি, ইভেন পাকিস্তান, ইভেন শ্রীলঙ্কা, এরকম অনেক প্লেয়ার আছে যে ভালো খেলছে না, বাট তারা মনে করেছে যে ওর ভিতরে পটেনশিয়াল আছে, ওকে কিন্তু ব্যাক করিয়েছে। তো যাই হোক, কালকে যখন দুইজন ব্যাটিং করছিল, আমি কালকে আসলে তানজিদ তামিমকে আমি বারবার বলি অনেক ভালো, হাইলি রেট করি, ওর বয়সটা কম, বাট ও যত ম্যাচ খেলবে তত কিন্তু ম্যাচিউরড হবে। তো আমার কাছে মনে হয়েছে তানজিদ তামিম কালকে যে ব্যাটিংটা করেছে, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, কালকে উইকেটটা মানে মিরপুরের উইকেট আমরা সবাই জানি এরকমই উইকেট হয়, কোন সময় কি আচরণ করবে মানে এটা বলা খুবই ডিফিকাল্ট। বাট আই ডু ফিল যে এই ধরনের উইকেট একটা মেজর টুর্নামেন্টের আগে যাওয়ার আগে না তৈরি করাটাই আমি রিকোয়েস্ট করব। যারা মিরপুরে স্টেডিয়ামের যারা উইকেট তৈরি করে, শ্রীলঙ্কার আমরা জানি একজন আছেন, বা বাঙালিরা যারা আছেন, ক্রিকেট বোর্ড আছেন, এবং আমি জানি ক্রিকেট বোর্ডের সিলেক্টররাও এখানে কথা বলতে পারে, কোচিং প্যানেলের সাথে কথা বলতে পারে। তো আমার কাছে মনে হয় কনফিডেন্সটা বাড়ানো ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাদার দিন এরকম ক্লোজ ম্যাচ খেলে টাইট ম্যাচ জিতে যাওয়াটা ইটস আ গুড সাইন। বাট যত আমি রান করব, যত আমি ভালো উইকেট নিব, এবং যত আমি ভালো বল করব, যত ভালো আমি ফিল্ডিং করব, তত কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা বাড়বে একটা মেজর টুর্নামেন্টে যাওয়ার আগে। আমি কিন্তু বারবার একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু খুব টাইট একটা গ্রুপে আছে ওয়ার্ল্ড কাপে। সো ওখানে কিন্তু অনেক ভালো ভালো টিমস আছে যারা কিন্তু এই ধরনের উইকেট না, ওরা কিন্তু আইপিএল অনেক প্লেয়ার খেলছে, ওরা কিন্তু মোটামুটি 110% কিন্তু রেডি হয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। সো আমরাও কিন্তু এই ধরনের উইকেট না তৈরি করার থেকে একটু বিরত থাকি, একটু বেটার উইকেট তৈরি করি। এবং আমি বলবো যখন তানজিদ তামিম এবং সৌম্য সরকার ব্যাটিং করছিল প্রথম দিকে, আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা খুব ইজি ছিল, আমার কাছে খুবই অবাক লাগছিল। এবং তারা যেভাবে ব্যাটিং করছিল, দু একটা বল এদিক ওদিক হচ্ছিল, একটা আনইভেন বাউন্স ছিল উইকেটে, এবং একটু বল থেমে আসতেছিল, একটু স্পঞ্জি বাউন্সও ছিল, মানে সবকিছুই ছিল উইকেটটার মধ্যে কালকে। বাট টু বি অনেস্ট, আমার কাছে তানজিদ তামিম সৌম্য সরকারের ব্যাটিংটা ওয়াজ আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো স্টার্ট দিয়েছে তানজিদ তামিম, তো এক সাইড থেকে খুব ভালো খেলছিল। অন দ্য আদার হ্যান্ড সৌম্য সরকার আমি মনে করি যেহেতু ওকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে, সো ওর জায়গাটাকে একটু পোক্ত করার জন্য একটু স্লো অ্যান্ড স্টেডি খেলছিল, উইচ ওয়াজ আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ ওকে। বিকজ ও হয়তোবা সামনে ম্যাচগুলো যখন আসবে সেগুলোতে হয়তো বা একটু ফ্লারিশ হয়ে খেলবে, ফিয়ারলেস ক্রিকেট খেলবে, বাট কালকের জন্য ইটস ওকে। আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, ও একটু স্লো খেলছিল, স্ট্রাইক রেটটা একটু কম ছিল, ও 6-4 মারার চেষ্টা করছিল, বাট ওয়াজ ওকে। বাট যখন সৌম্য সরকার, তানজিদ তামিম আউট হয়ে গেল, ইভেন তহিদ হৃদয়কে যখন 3 নম্বর ব্যাটিং করতে পাঠালো, যখন তহিদ হৃদয় একটু কুইকলি আউট হয়ে গেল, বাংলাদেশ এমন একটা অবস্থায় ছিল যেখানে আপনার 40 বলের মতো বা 42 বলের মতো এরকম একটা সমীকরণের মতো বল বাকি ছিল। 13.1 বা 2 বল হবে যখন তহিদ হৃদয় আউট হলো। এরপর আমি জানি না বাংলাদেশের কি প্রবলেমটা হলো, বা বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে মাথায় কি ছিল, যে আমি যদি নর্মালিও যদি চিন্তা করি যে 40 বলে যদি আমি 2 রান করেও চিন্তা করি, তাহলেও আমার 80 রান হয়। আমি জানি না কি মেসেজ ছিল ফ্রম দা থিঙ্ক ট্যাঙ্ক অফ বাংলাদেশ ক্রিকেট ড্রেসিং রুমে, বা কোচে কি প্ল্যান ছিল। আমি প্লেয়ারদের আউট নিয়ে কোনো কথা বলবো না, বিকজ এটা নিয়ে আসলে কথা বলাটা উচিত না। বাট যেভাবে তারা আউট হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে তারা 40 বলে 120-30 রান করতে চাচ্ছিল। মানে আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে যে তারা, যারাই ব্যাটিং করতে আসছে, যেভাবে তারা শটস খেলছে, আমার কাছে মনে হচ্ছে যে বাকি 30-35 বা 40 বল যেটা বাকি ছিল, এখানে ওরা 120 রান করে ফেলবে, বা 100 রানের একটা টার্গেট নিয়ে ওরা ব্যাটিং করছিল। বিকজ আমার কাছে মনে হয় না যে এটা ক্যালকুলেটিভ কোনো একটা, এই 13 নম্বর ওভার থেকে 20 নম্বর ওভারে যতক্ষণ বাংলাদেশ অল আউট হয়েছে, আমার কাছে মনে হয় না যে ওরা ক্যালকুলেটিভ কোনো ক্রিকেট খেলতে এসছে। তাদের কি মেসেজ ছিল, বা তারা
ড্রেসিং রুম থেকে কি কথা বলে এসেছিল আই রিয়েলি ডোন্ট নো, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাটিংটা এক্সপেক্টেড ছিল না। বাংলাদেশ যদি কালকে খুব খারাপও আমি যদি বলি ব্যাটিংও করতো, তাও এটা 160 বা 65 কাছাকাছি, বা আমি যদি বলি 70 মতো স্কোর করার মতো অ্যাবিলিটিস বাংলাদেশের ছিল। সেখানে 144 রানে অল আউট হয়ে যাওয়াটা আমার কাছে খুবই, এটা জাস্ট ইন বিটুইন 25 থেকে 25 রান বা 27 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা কেমন জানি একটা ক্রিকেট ছিল, আসলে বলার কিছু নেই, কারণ আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। এরপর যখন টু বি অনেস্ট বাংলাদেশের জিম্বাবুয়ে বলাররা একটু বাংলাদেশ উইকেটকে বুঝতে শুরু করেছে, তারা স্লোয়ার বল করছে, যেহেতু উইকেটটা একটু ডিফারেন্ট ছিল, ওরা একটু ল্যাটার হাফে বুঝতে পেরেছে যে না উইকেটটা একটু ডিফারেন্ট, আমাকে বিভিন্ন রকম বল করতে হবে। তো ডেফিনেটলি ক্রেডিট গোস টু দ্য জিম্বাবুয়ে বলার অ্যাজ ওয়েল, তারা বাংলাদেশ ব্যাটসম্যানদের বল করতে দেয়নি, বাট আই স্টিল ফিল এর থেকে হাজার গুণে বেটার বলার আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখবো। তো সেটার কথা মাথায় চিন্তা করে কিন্তু আমাদের ব্যাটিং করাটা উচিত। আর একটা কথা বারবার বলি, এই যে 140, 50, ইভেন 160 রান, এটা টি-20 ক্রিকেট, এখন আমরা যারা লাস্ট 1 ইয়ার ধরেও দেখছি, এটা ইটস এ নাথিং স্কোর। মানে হোয়াট এভার ইউ স্কোর অ্যাবাভ 200, ইটস ওকে, আই গেস ইটস ওকে, বাট আমি বলবো না এটা ডিফেন্ড করার মতো, কারণ এখন ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটটাও ডিফেন্ড হয়ে গেছে, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে, ক্যালকুলেটিভ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে প্রত্যেকটা টিম। সো সেটার কথা মাথায় রেখে 140-50 রান করাটা বাংলাদেশের জন্য আমার মনে হয় না ইট ইজ আ গুড প্র্যাকটিস। সো এটা মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশ যখন বোলিং করতে আসলো, ডেফিনেটলি আফরান তাসকিন খুব ভালো বল করেছে, দুটো কুইক উইকেট নিয়েছে, এবং তখন উইকেট কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছিল, এবং ব্যাটসম্যানদের জন্য অত ইজি ছিল না, মানে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা। উইকেটে স্পিনও হচ্ছিল, সাকিব বল করতে আসলো, সাকিবের বল খেলাটাও ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সাকিব যতই গ্যাপ নিয়ে আসুক, সাকিব ইজ অলওয়েজ সাকিব, আমরা সবাই বলি অলওয়েজ রেডি ফর ম্যাচেস। ও যতই সে ট্রেনিং কম করুক আর যতই আমরা কিছু বলি, ও কিন্তু রেডি ফর ম্যাচেস। মানে সেটা কিন্তু আমাদের যতগুলো সিনিয়র প্লেয়ার আছি সবার জন্য আমি সেম কথাই বলবো। তানভীর ইসলামের বলও কিন্তু খুব কমফোর্টেবলি খেলতে পারছিল। ইনফ্যাক্ট মুস্তাফিজের বলও কিন্তু যে খুব কমফোর্টেবলি খেলতে পারছিল তা না, তাহলে কিন্তু মুস্তাফিজও কাম ব্যাক করেছে আইপিএল এর পর, আপনারা দেখেছেন। তো আমার কাছে মনে হয়েছে যাই হচ্ছিল 144 ওয়াজ চেসেবল, যেটা জিম্বাবুয়ে চাচ্ছিল চেস করা, বাট ইট ওয়াজ ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হচ্ছে জনাথন ক্যাম্বেল, রায়ান বল এবং ওয়েলিংটন মাসাকাতসা যেই ছোট ছোট ইনিংস গুলা খেলেছে, এটা খুবই একটা এফেক্টিভ ইনিংস ছিল জিম্বাবুয়ের জন্য, এবং এটা খুব বড় একটা থ্রেট ছিল বাংলাদেশের জন্য। সো আমার মনে হয় বাংলাদেশ কালকে একটা জায়গায় জিতেছে, আমার কাছে মনে হয় ম্যাচ তো ডেফিনেটলি জিতেছে, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ। বাংলাদেশের গতকালকে যে কজন প্লেয়ার খেলেছে তারা দেখা যাচ্ছে যে তাদের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ম্যাচেস আছে। সো দেখা যাচ্ছে যে ওই এক্সপেরিয়েন্সটা কাজে লেগেছে, এবং সাকিবের ফেরাটা টিমে, মুস্তাফিজের ফেরাটা টিমে, এটা কিন্তু অনেকখানি বুস্ট করে যে কোনো টিমের জন্য, যে স্পেশালি তাদের খেলাটা না, তাদের এক্সপেরিয়েন্সটা। এরকম সিচুয়েশনে ওরা বহুবার পড়েছে, তারা কিরকম করতে পারে এবং তারা কি করলে এরকম সিচুয়েশনে ম্যাচটা কন্ট্রোল নিতে পারে, সেটাই তারা কালকে দেখিয়েছে। এবং সাকিব লাস্ট ওভারে এসে যে বলটা করেছে বা যে বোলিংটাতে সে করেছে, ইভেন আগের 2-3 ওভারে যে বোলিং করছে ওয়াজ এক্সেপশনালি ওয়েল। সেম ক্রেডিট গোস টু মুস্তাফিজের আইপিএল এর এক্সপেরিয়েন্সটা এবার খুবই হেল্প করছে, ওর বোলিং এ অনেক কিছু চেঞ্জেস এসছে আমি দেখছি। ও কন্টিনিউয়াসলি এখন আর ওই এক ধাঁচে বল করে না বা ইভেন স্লোয়ার মারে না, ও বিভিন্ন রকম কিছু ট্রাই করছে, যেটা আমার মনে হয় ইটস এ গুড সাইন ফর বাংলাদেশ। এবার যদি আমি পজিটিভিটিতে আসি, একটা জিনিসই পজিটিভিটি আমি কালকে খেয়াল করেছি বাংলাদেশ টিমে, সেটা হচ্ছে প্লেয়ারদের মনোভাব। তারা কোনো সময় ম্যাচের বাইরে ছিল না। ইয়াস, ফিল্ডিং ওয়াজন্ট গুড ফর বাংলাদেশ, কিছু ক্যাচেস আমরা খুব বাজে মিস করেছি, আবার খুব ভালো ক্যাচেস করে ধরেছি, ইভেন কিছু ফিল্ডিং আমরা খুব ভালো ধরেছি। আমি একটা কথা না বললেই না, নাজমুল হোসেন শান্তর 6 রানের যেটা বাউন্ডারি লাইনে সেফ ছিল, ওটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল কালকে। যদি আমি স্ট্যাটিস্টিক্যালি আমি চিন্তা করি, 6টাকে সে 2 রানে কনভার্ট করেছে, ক্যাচটা সে ধরতে পারেনি, বাট 6টাকে সে কনভার্ট করেছে 2 রানে। সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ভালো পজিটিভিটি ছিল বাংলাদেশের, যেগুলো বাংলাদেশকে আসলে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে নেওয়ার জন্য অনেক হেল্প করবে। ডেফিনেটলি আরেকটা কথা আমি বাংলাদেশ টিমকে বলবো যে আরেকটা টি-20 ম্যাচ আছে এগেইনস্ট জিম্বাবুয়ে, আমার মনে হয় ফিয়ারলেস ক্রিকেট খেলাটা ইটস গুড এনাফ। কে কার পজিশনে
টিকবে কি টিকবে না, মিডিয়া কি বলছে বা টিম ম্যানেজমেন্ট কি বলছে, এইসব কথা না চিন্তা করে আমার মনে হয় তুমি যখন মাঠে যাচ্ছ ফিয়ারলেস ক্রিকেট খেলো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য প্লেয়ার্স অথবা মিডিয়াস কে কি বলছে। তুমি তোমার ফিয়ারলেস ক্রিকেট যত খেলবা ততই তোমার ভালো হবে। আই গেস বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটাই বিলিভ করে যে ফিয়ারলেস ক্রিকেট খেলাটাই ভালো, ফিয়ারলেস অ্যাটিটিউড থাকাটাই ভালো। বাট একটা জিনিস আমার কাছে সবসময় বলবো যে প্ল্যান টি-20 তে একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে কিন্তু আসলে এখন টি-20 ক্রিকেটটা যায়। সো এই বলে আজকে এখানেই শেষ করছি। আশা করব নেক্সট টি-20 ম্যাচটা বাংলাদেশ জিতে এরকম ভালো একটা ম্যাচ হোক, এই আশা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালাম।